ডাক্তার এস কে বৈদ্য, জেনারেল ফিজিশিয়ান এবং ট্রেন্ড ইন স্কিন ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট। আমি আমার ইউটিউব চ্যানেল সেফা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই। গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের কৃমির সমস্যা। তো আমাদের এই কৃমির উৎপাত আমাদের যে সমাজে যে পরিচালিত সমস্যার মধ্যে কিন্তু একটি অন্যতম সমস্যা। আমরা প্র্যাকটিসের মাঝে প্রচুর পেশেন্ট আমরা পাই এই কৃমির সমস্যা তারা সাফার করে, এবং এটা তো আপনারা জানেন ভালো রকমই যে আমাদের যে বাচ্চা ছোটো ছোটো বাড়িতে বাচ্চারা আছে এরা বেশি কৃমিতে অ্যাফেক্টেড হয়, তার সঙ্গে বড়রা অ্যাফেক্টেড হতে পারে, মেল ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু কৃমিতে অ্যাফেক্টেড হয়। তো কৃমি একটি সারা বিশ্বের সমস্যা, এটা গ্লোবালি একটা প্রবলেম। এটা শুধু আমাদের ইন্ডিয়াতে নয়, আমাদের এশিয়া কন্টিনেন্ট, আফ্রিকা কন্টিনেন্ট, আমেরিকা যে কন্টিনেন্ট আছে, তার সঙ্গে সাউথ ইস্ট এশিয়া এরিয়া আছে, তার সঙ্গে চায়না, এই বিভিন্ন এরিয়াতে কিন্তু কৃমির উৎপাতটা অত্যাধিক বেশি হয়। এবং সারা পৃথিবীব্যাপী এটা নিয়ে গবেষণা চলছে যে নূতন নূতন ঔষধ আমাদের সামনে এসেছে, এবং আরও ভালো ভালো ঔষধ, যে কম ঔষধ কম পাওয়ারের ঔষধ দিয়ে কৃমিটা কীভাবে নষ্ট করা যায়। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কৃমি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আলোচনা করব, যে আমাদের কৃমির যে ঔষধগুলো আছে, মেডিসিনগুলো আছে, বা কীভাবে আমরা প্রিভেনশন করতে পারি, কারা কৃমির ঔষধ নিতে পারেন না, সব বিষয়ে আমি পরপর আলোচনা করব। তো প্রথমে আলোচনাতে আসি যে আমাদের সারা বিশ্বের যে পরিসংখ্যান যে আছে, সারা গ্লোবালি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ আমাদের হু যেটা আছে, হু মোটামুটি 2019 সালে একটা সার্ভে করেছিল সারা বিশ্বব্যাপী, যে 24% পিপিল কিন্তু তারা বলছে যে অ্যাফেক্টেড গ্লোবালি, সারা বিশ্বের যা মানুষ আছে তার মধ্যে 24% মানুষ কিন্তু কৃমিতে অ্যাফেক্টেড, এবং বিভিন্ন ধরনের কৃমি কিন্তু মানুষের হয়ে থাকে। একরকম কৃমির যে সমস্যা হয় তা নয়, কৃমির অনেক ডিফারেন্ট টাইপস আছে, সে সম্পর্কিত আলোচনাতে আমি আসছি। তো 24% আপনারা বুঝতেই পারছেন যে 24% মানে 3 ভাগের প্রায় 1 ভাগ মানুষ কিন্তু অ্যাফেক্টেড সারা বিশ্বের। এবং তার মধ্যে বললাম যে সাব সাহারান কান্ট্রি, আফ্রিকা, সাউথ আমেরিকা, চায়না, সাউথ ইস্ট এশিয়া ইত্যাদি যে উন্নয়নশীল দেশগুলো আছে সেগুলোতে কিন্তু কৃমির উৎপাত সবথেকে বেশি হয়। এবং আরেকটি পরিসংখ্যান আমাদের সামনে এসেছে, যেটা 836 মিলিয়ন কিন্তু চিলড্রেন গ্লোবালি অ্যাফেক্টেড, অর্থাৎ 8 কোটির উপরে কিন্তু চিলড্রেন, বাচ্চারা এই কৃমিতে অ্যাফেক্টেড সারা বিশ্বের যদি পরিসংখ্যান আমরা দেখি। তারপরে আসছি যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের ভারতের ক্ষেত্রে বলছে, ইন্ডিয়ার ক্ষেত্রে বলছে যে 65% চাইল্ড বা মোটামুটি 14 বছরের নিচে অ্যাফেক্টেড। 65%, 65% কিন্তু চাইল্ড অ্যাফেক্টেড আমাদের ইন্ডিয়াতে। তো বুঝতেই পারছেন 3 ভাগের 2 ভাগ কিন্তু প্রায় অ্যাফেক্টেড আমাদের ইন্ডিয়াতে। এবং আমরা প্র্যাকটিসের মাঝেও দেখি প্রচুর বাচ্চারা আমাদের কাছে আসে, এবং তাদের চেহারা দেখি বোঝা যায় যে তারা কৃমিতে অ্যাফেক্টেড। কন্টামিনেশন ম্যানিফেস্টেশন হিসাবে কৃমিতেই অনেকদিন যাবৎ কৃমির ঔষধ নিচ্ছে না, তো এটা আমরা প্র্যাকটিসের মাঝে দেখি। তো আমাদের মোটামুটি প্রতি বছরের 10ই ফেব্রুয়ারি, এটা 2015 সাল থেকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট হেলথ মিনিস্ট্রি থেকে চালু হয়েছে, 2015 থেকে চলছে প্রতি বছরের 10ই ফেব্রুয়ারি। এটা কিন্তু ন্যাশনাল ডিওয়ার্মিং ডে হিসাবে কিন্তু চলছে, ঘোষণা করা হয়েছে। যে আমাদের যে পরিসংখ্যান, যে ভয়াবহ পরিসংখ্যান আমাদের সামনে আছে, এইটা যাতে কমানো যায়, আমাদের যে ছোটো বাচ্চা চিলড্রেন, স্কুল গোয়িং যে চাইল্ড আছে, বিশেষ করে তাদেরকে যাতে স্কুলে বা বিভিন্ন এনজিও সংস্থা থেকে তাদের যদি কৃমিনাশক ঔষধ বছরে একটা নির্দিষ্ট দিনে দেওয়া যায়, এবং তাদের যদি সচেতন করা যায় কীভাবে কৃমি ঔষধ নিতে হবে, কতদিন অন্তর নিতে হবে, তো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এগুলো কিন্তু সচেতনতা ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের করছে। তো অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে, আমাদের সাবধানতা থাকতে হবে, যেহেতু কৃমি একটি সমস্যা আমাদের দেহের অভ্যন্তরে বিভিন্নভাবে ঘটে থাকে, এবং এটা খুবই খারাপ কিছু রোগের তৈরি করে, খারাপ কিছু ডিজিজ আমাদের শরীরের অভ্যন্তরে তৈরি করে। তো সেটা খুবই উদ্বিগ্নের বিষয়। আমাদের বিভিন্ন পেশেন্ট আমাদের কাছে আসে, অ্যাডাল্ট পেশেন্ট, কিছু পেশেন্ট আমাদের কাছে আসলেও বিভিন্ন তার পেটের সমস্যা নিয়ে আসছে, অ্যাসিডিটির সমস্যা আছে, জিআরডি সমস্যা আছে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কিছু সমস্যা আছে, তার সঙ্গে ইনডাইজেশন সমস্যা আছে, বেলচিং, সবসময় পেটে অস্বস্তি ভাব, তার খিদে কমে গেছে, তার পেটে সবসময় ভুটভাট হচ্ছে, কখনো কনস্টিপেশন হচ্ছে, শক্ত পায়খানা মাখলে মল হচ্ছে, এবং তার সঙ্গে লুজ মোশন, লুজ স্টুল, মাঝে মাঝে পাতলা ডায়রিয়ার মতো পায়খানা হচ্ছে, তার শরীরে গায়ে লাগছে না, সবসময় একটা বমি বমি ভাব, নৌসিয়া, ভমিটিং, এই সমস্যা যখন আসে আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনার কৃমি ঔষধ কবে নিয়েছিলেন। তো সেখানে শুনি যে আমি 3-4 বছর, 5 বছর, 7 বছর কৃমি ঔষধ খাই না, আমি উচ্ছে খাই, তেতো খাই, নিম পাতার রস খাই, কালমেঘের রস খাই। তো ডাক্তারবাবু আমার কৃমি কোত্থেকে আসবে? এই সমস্ত তেতো খেলে তো কৃমি নষ্ট হয়ে যায়, কৃমি থাকে না, তো আমাদের কৃমি ঔষধ লাগবে না, কৃমি ঔষধ আমাদের প্রয়োজন নেই। তো এটা অবশ্যই কিছুটা সত্য যে কৃমি আমাদের কিছু কালমেঘের রস বা কিছু তেতো
তার টক্সিন কিছু নষ্ট করতে পারে, কিন্তু এটাই সব কিছু 100% সত্য নয়। কৃমিনাশক ঔষধ অবশ্যই আমাদেরকে নিতে হবে। আমাদের বাচ্চাদের যে ডোজ আছে, আমরা বলে থাকি 1 বছরের উপর যে বাচ্চাদের বয়সে 1 বছর থেকে কিন্তু কৃমির ডোজ শুরু করতে হবে। তার সঙ্গে অ্যাডাল্ট যারা আছে, বাড়ির গার্জিয়ান যারা আছে, প্রত্যেকের কিন্তু নিতে হবে। এবং এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমরা যখন কৃমিনাশক ঔষধ নেব, এটা কিন্তু অল অফ ফ্যামিলি মেম্বার্স যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকে তাদের কিন্তু প্রত্যেকের একই সঙ্গে একই দিনে কিন্তু নিতে হবে। তাহলে কিন্তু বাড়ির মধ্যে, আমরা ফ্যামিলির মধ্যে কিন্তু সেফ থাকতে পারবো, বাচ্চাদের সেফ রাখতে পারবো, আমরাও সেফ থাকতে পারবো। আমরা বাচ্চাকে কৃমিনাশক ঔষধ দিলাম কিন্তু বড়রা আমরা নিলাম না, এটা অবশ্যই উচিত নয়। কারণ বড়দের থেকে বাচ্চাদেরও কিন্তু কন্টামিনেশন হতে পারে। কারণ আমাদের খাওয়া দাওয়া, আমাদের যে কালচার, আমরা যে পরিবেশে অভ্যস্ত, সেই পরিবেশে আমরা টোটাল হাইজিন মেনটেন করতে পারি না। তো বিভিন্নভাবে কিন্তু এই কন্টামিনেশন হয়। বিশেষ করে বাড়ির মেয়েদের থেকে, মায়েদের থেকে, বাচ্চাদের মায়েদের থেকে, যারা রান্নাঘরে রান্নাবান্না কাজ করে, খাবার পরিবেশন করে, ফুড সাপ্লাই যারা করে, তাদের যদি হাতে বড় বড় নখ থাকে এবং তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তারা যদি খাওয়ার বা রান্না করার আগে হাতটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করে, হাতটা সাবান দিয়ে ধুলো না, সেইভাবেই তারা খাবার পরিবেশন করছে, বাচ্চাদেরকে খাবার দিচ্ছে, তো এগুলো অবশ্যই করা যাবে না। তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, খাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার পরিবেশন করতে হবে। জলটা অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে, পারলে জলটা ফুটিয়ে খেতে পারলে ভালো। ডিস্টিল ওয়াটার যদি সম্ভব হয় ফ্যামিলিতে, তাহলে অবশ্যই সেটা বাচ্চাদের বিশেষ করে, এবং বাচ্চাদের অবশ্যই টয়লেটে যাওয়ার আগে, টয়লেটে যাওয়ার থেকে আসার পরে কিন্তু অবশ্যই সাবান দিয়ে হাতটা ধোয়াতে হবে। কোনো কিছু খাওয়ার পূর্বে অবশ্যই হাতটাকে ভালো করে ধোয়াতে হবে। এটা অভ্যাস করতে হবে। নিজেরা যদি আমরা করি, তাহলে বাচ্চাদেরকে দেখা যাবে বাচ্চারা আমাদের দেখে সহজেই তারা শিখছে, তারা নিজেরাই তখন প্র্যাকটিস করছে। তো অবশ্যই এটা করতে হবে। যেহেতু অনেক খারাপ কিছু রোগ, আমি সে রোগের সম্বন্ধে কিছু আলোচনাতে আসছি, যেগুলো আমাদের বললাম যে কৃমির থেকে গ্যাস্ট্রাইটিস হতে পারে, কৃমির থেকে পেটের মধ্যে ইন্টেস্টাইনে আলসার কিছু হতে পারে। এটা আমাদের যে লিভার থেকে যে পিত্ত আসে, আমাদের পিত্ত অবশ্যই দরকার। লিভার থেকে যে পিত্ত আসে, সেই পিত্ত ওখানে কিন্তু কৃমি জট পাকিয়ে ওখানে অবরোধ করতে পারে। তার অবরোধ করার জন্য কিন্তু পিত্ত আমাদের আর পায়খানার সঙ্গে মিশতে পারে না, বা আমাদের খাদ্যের সঙ্গে মিশতে পারে না, যে বাইল যেটা আছে মিশতে পারে না, সেখানে অবরোধের জন্য কিন্তু জন্ডিস হিসাবে দেখা দেয়। তার সঙ্গে নসিয়া, ভমিটিং, গাগলানো, বমিভাব ইত্যাদি হতে পারে। দেহ কিন্তু আস্তে আস্তে শীর্ণ হয়ে যায়, ম্যালনিউট্রিশন হয়, অর্থাৎ পুষ্টির অভাব ঘটে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বাচ্চা দেখি আমাদের চেম্বারে আসে, হয়তো 2-3 বছর, 5 বছর বয়স, যে তাদের ওজন হওয়ার দরকার 5 বছরে হয়তো 15 কেজি ওজন হওয়ার দরকার, 10 কেজি ওজন হয়ে আছে। 2 বছরে তার হয়তো 8 কেজি ওজন হওয়া দরকার, সেখানে দেখছি 4 কেজি ওজন, 5 কেজি ওজন হয়ে আছে। তো সেখানে দেখলাম যে তার ম্যাল নিউট্রিশন, তারা একদম শীর্ণকায়, রোগা রোগা ভাব, চোখ মুখ ফ্যাকাশে ভাব, তার চোখ লোয়ার প্যাপরাল টা দেখলাম, তাদের জিভটা দেখলাম, তাদের সুপারফিশিয়াল স্কিনটা দেখলাম, সেখানে একটা পেল অ্যাপিয়ারেন্স, ফ্যাকাশে চেহারা। তো অবশ্যই পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা কৃমিতে অ্যাফেক্টেড, তো বিভিন্ন কৃমি জনিত সমস্যা কিন্তু তারা পড়ে। এবং দেখা যাচ্ছে তারা কৃমিনাশক ঔষধ ঠিকভাবে খায় না, বা ঠিকভাবে গার্জেন যারা আছে তারা ঠিকভাবে এইভাবে সচেতন নয় যে কৃমিনাশক ঔষধ আমাকে নিতে হবে, বাচ্চাদেরকে দিতে হবে, আমাদেরকে নিতে হবে। তো এটা অবশ্যই প্রত্যেকে সচেতন হতে হবে। কারণ আমরা প্র্যাকটিসের মাঝে প্রচুর পেশেন্ট এরকম পাই, তো দেখা গেল কৃমিনাশক ঔষধ তার একটা ডোজ বা তার যা ডোজ আছে সেইভাবে খাওয়ানোর কোর্স যে কমপ্লিট করার পরে দেখা গেল তার খিদে বেড়ে গেছে, বাচ্চার আস্তে আস্তে দেখা গেল বা 2-4 মাসের মধ্যে আস্তে আস্তে ওজনটা গেইন করতে শুরু করেছে। তো অবশ্যই এটা মা বাবার দায়িত্ব, আমাদের ডক্টরের দায়িত্ব। আমরা অবশ্যই পেশেন্টকে সচেতন করি, যারা আমাদের কাছে আসে বিভিন্ন এই বিষয়ে বা অন্য কোনো সমস্যা নিয়েও আসলেও আমরা অবশ্যই তাদের এই বিষয়ে কনসার্ন করি। এবং কৃমিটা তাদের বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে কতদিন অন্তর নিতে হবে, কত ডোজে নিতে হবে, সেটাকে আমরা অবশ্যই তাদেরকে বোঝাই। তো বিভিন্ন ধরনের কৃমি অ্যাফেক্টেড হয়। তো তার মধ্যে রাউন্ড ওয়ার্ম যেটা আছে, যেটাকে আমরা গোল কৃমি বা কেঁচো কৃমি বিষয়ে বলে থাকি, এটাকে অ্যাসকারিয়াসিস হিসাবে আমরা বলে থাকি। তার সঙ্গে আছে হুকওয়ার্ম, যেটা হুক, দাঁতের সঙ্গে হুক আকৃতি থাকে, এটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কিন্তু হুক দিয়ে কৃমিগুলো আটকে থাকে, এগুলো সেখান থেকে নিউট্রিশন শোষণ করে। তার সঙ্গে হুইকওয়ার্ম যেটা আছে, চাবুক আকৃতি কৃমি, চাবুকের মতো দেখতে, সেটা হুইকওয়ার্ম বলা হচ্ছে। তার সঙ্গে টেপওয়ার্ম যেটা আছে, টেপওয়ার্ম কিন্তু একটা সাংঘাতিক কৃমি, এটা কিন্তু বিভিন্নভাবে আমাদের কন্টামিনেশন হয়, বিভিন্নভাবে কিন্তু আমাদের শরীরের মধ্যে ঢোকে, সেটা ফিতা কৃমি হিসেবে বলে থাকি। তো ফিতা কৃমি অনেক বড় হয়, এটা দেখা গেছে 10 ফুট, 15 ফিট, 20 ফুট পর্যন্ত হতে পারে, এবং অনেক হাজার হাজার খণ্ডে কিন্তু বিভক্ত থাকতে পারে। তো তার সঙ্গে মাছ থেকে কিছু ফিতা কৃমি তৈরি হয়, সেগুলো বলা হচ্ছে ফিশ টেপওয়ার্ম। তার সঙ্গে দেখা গেছে যে কিছু পথ শুকরের মাংস থেকে কিন্তু, বা শুকর নিয়ে যারা নাড়াচাড়া করে, শুকরের খামারে যারা কাজ করে, তাদের কিন্তু শুকরজনিত টিনিয়া সোলিয়াম যেটা বলা হয়, টিনিয়া সোলিয়াম কিন্তু অ্যাফেক্টেড হতে পারে। এটা খুবই খারাপ একটা লক্ষণ দেখা দেয় শরীরের মধ্যে, খুবই খারাপ সিচুয়েশন তৈরি করে। তার সঙ্গে বিফ টেপওয়ার্ম, গরুর মাংস থেকে, মহিষের মাংস থেকে এগুলো হয়। যারা গরু মাংস খায়, বা গরু নিজেদের খাটাল আছে যারা এই সমস্ত নিয়ে নাড়াচাড়া করে, তাদের মধ্যে কিন্তু এটা হতে পারে। তার সঙ্গে ডগ টেপওয়ার্ম, যে বাড়িতে যে কুকুর পুষলো, তার সঙ্গে একসঙ্গে থাকছে, একসঙ্গে ওঠা বসা করছে, কুকুর নিয়ে নাড়াচাড়া করছে,
তো তার জন্য কিন্তু ক্লক টেপওয়ার্ম কিন্তু এটা হতে পারে। তো এই সমস্ত পিতাকৃমি হয়ে যায়। তার সঙ্গে থ্রেডওয়ার্ম যেটা আছে, এটা পিতাকৃমি সুতোর মতো দেখতে, এটাও কিন্তু আমাদের ইন্টেস্টাইনের মধ্যে বাস করে থাকে। এটাকে পিম বা এন্টারোবিয়াসিস হিসাবে আমরা বলে থাকি। তার সঙ্গে জিয়ারডিয়াসিস আছে। জিয়ারডিয়াসিস কৃমি সদৃশ্য একটি প্যারাসাইট থেকে কিন্তু ইনফেকশন হয়। এটা শরীরের মধ্যে আমাশয়, পেটের সমস্যা কিন্তু তৈরি করে। তার সঙ্গে হাইডার্টিড সিস্ট কিছু আছে, এটা কিন্তু খুবই একটা খতরনাক। এটা বিভিন্ন জন্তু, বিভিন্ন বন্য জন্তু দেখা গেছে, কুকুর, শিয়াল বা নেকড়ে থেকে কিন্তু আমাদের অ্যানিম্যাল, আমরা যারা মানুষ ওদের থেকে কিন্তু মানুষের কন্টামিনেশন হয়। অর্থাৎ আমরা যদি জঙ্গলে মলমূত্র ত্যাগ করি বা সেখানে লতাপাতা গাছগাছালি কিছু যদি আমরা খেয়ে থাকি, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না ফুটিয়ে খেয়ে থাকি, তো এইগুলো কিন্তু এই নেকড়ে বা শিয়াল তাদের মলমূত্রে কিন্তু এই কৃমি লার্ভা থাকে এবং তার থেকে কিন্তু মানুষের কন্টামিনেশন হয়। তো মানুষ হচ্ছে এটা সেকেন্ডারি হোস্ট, আর নেকড়ে বা শিয়াল বা কুকুর হচ্ছে এটা প্রাইমারি হোস্ট। তারপরে সিস্টিক সার্কোসিস কিছু আছে, এটা ব্রেন অ্যাফেক্টেড করে কিন্তু সাংঘাতিক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। প্রিকোমা হয়ে মানুষের কিন্তু জীবনও নষ্ট হয়ে যেতে পারে। তো তার সঙ্গে এন্ডোমিবা হিস্টোলাইটিকা, এটা আমাশয়ের একটা জীবাণু, এটা অনেকটা কৃমি সদৃশ্য একটা জীবাণু। এটা কিন্তু পেটের সমস্যা তৈরি করতে পারে। আমশা জীবাণু দিয়ে আমশা হয় এবং পেটের ক্রনিক হিসাবে দেখা দিতে পারে। তার সঙ্গে ফাইলারিয়াসিস কিছু আছে, এটা কৃমি সদৃশ্য একটি ইনফেকশন থেকে কন্টামিনেশন হয়ে আমাদের শরীরে কিন্তু একটা পা ফোলা বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। এলিফ্যান্টিয়াসিস বলা হয়, হাতির মতো পা ফুলে যায়। এই ফাইলারিয়াসিস এটাও কিন্তু কৃমি সদৃশ্য একটি সমস্যাতে কিন্তু আমাদের কন্টামিনেশন ঘটে। তার আপনারা জানতে পারলেন যে কত রকমের কৃমি আমাদের সমস্যা হতে পারে। তো কৃমি কিন্তু একটা দিয়ে অ্যাফেক্টেড হয়, আবার অনেকগুলো মাল্টিপিল কৃমি দিয়ে বা কৃমির লার্ভা ওবাম দিয়ে কিন্তু অ্যাফেক্টেড হয়। এটা ইন্টেস্টাইনে থাকে। ইন্টেস্টাইন থেকে আমাদের কিন্তু যে পুষ্টি আমরা খাচ্ছি, সে পুষ্টি শোষণ করে। বিশেষ করে বাচ্চাদের পিনওয়ার্ম বা ছোটো ছোটো যে কৃমি রাত্রেতে মলদার এসে জ্বালায়, চুলকায়, বাচ্চা রাত্রে ঘুমাতে পারে না, কান্নাকাটি করে, এগুলো কিন্তু তার সঙ্গে বাচ্চা মিরাজ হয়ে যায়, তার খিদে কমে যায়, তার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, রক্ত শূন্য ভাব আস্তে আস্তে চলে আসে। তো অবশ্যই এটা আমি গার্জেনদেরকে বলবো, তারা অবশ্যই সচেতন হবেন। এবং এই সঙ্গে আমরা যে ঔষধগুলো দিয়ে থাকি, সেগুলো বিভিন্ন আগে অনেক ঔষধ দেওয়া হতো, সেগুলো কিছু কিছু ঔষধ এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। তার সাইড এফেক্ট, অ্যাডভার্স এফেক্ট আছে, বিষক্রিয়া আছে। তো এখন যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো অ্যালবেন্ডাজল। এগুলো কিন্তু ওই বললাম যে এনডিডি, অর্থাৎ আমাদের যে ডিওয়ার্মিং ডে যেটা আছে 10ই ফেব্রুয়ারি যেটা হয়, সেই ঔষধের কোর্স যেটা, সেটা কিন্তু অ্যালবেন্ডাজল দিয়ে 400 মিলিগ্রাম হিসাবে কিন্তু দেওয়া হয়। এটা 1 বছরের বাচ্চাদের হিসাবে 1 থেকে 2 বছর কিন্তু 200 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ। 2 বছরের বাচ্চাদের কিন্তু ট্যাবলেট হিসাবে যদি খেতে পারে, না হলে সাসপেনশন আছে। এটা বিভিন্ন কোম্পানি, ভালো ভালো কোম্পানির আছে। তো সেটা আপনারা সব অনলাইন থেকে দেখে নেবেন, বা ওভার দ্য কাউন্টার যদি চিকিৎসককে দেখিয়ে নিতে পারেন তো খুবই ভালো হয়। না তো ওভার দ্য কাউন্টার হিসাবে আপনারা সেখান থেকে নিয়ে কিন্তু বছরে 2 বার কি 3 মাস অন্তর অন্তর কিন্তু অবশ্যই করতে হবে। 3 মাস অন্তর কাদের করতে হবে? যাদের বারবার অ্যালার্জিতে ভুগছে, যাদের বারবার পেটের সমস্যায় ভুগছে। অ্যালার্জি কিন্তু কৃমি থেকে অ্যালার্জি কিন্তু হতে পারে, তাদের টক্সিন শরীরের মধ্যে, রক্তের মধ্যে মেশে, তার থেকে অ্যালার্জি, আর্টিকেরিয়া, সারা গা চুলকাচ্ছে, হঠাৎ কোনো সমস্যা কিছু নেই, একটা আমবাত সৃষ্টি হলো, তার সঙ্গে সারা গা অলবরত চুলকাচ্ছে, তার হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, ফুসফুস অ্যাফেক্টেড হতে পারে, হাঁপের সমস্যা হতে পারে, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তো এইগুলো অবশ্যই সচেতন থাকতে হবে। অ্যালবেন্ডাজল বললাম, এটা 400 মিলিগ্রাম হিসাবে সিঙ্গেল ডোজ দেওয়া হয়, বা অনেকের দেওয়া হয় সিঙ্গেল ডোজ না দিয়ে হয়তো পরপর 3 দিন দেওয়া হলো, রাত্রে খাওয়ার পরে চিবিয়ে বা সাসপেনশন খেতে হয়। তার সঙ্গে মেবেন্ডাজল যেটা আছে, এটা 100 মিলিগ্রাম বিডিপিসি করে 100 মিলিগ্রাম দিনে 2 বার করে, দুপুর রাত্রে খাওয়ার পরে 3 দিন, বা খুব বাড়াবাড়ি হলে মাল্টিপল ইনফেস্টেশন যদি হয় তাহলে 200 মিলিগ্রাম, অর্থাৎ 100 মিলিগ্রাম দুটো করে ট্যাবলেট বিডিপিসি করে 3 দিন আমরা দিয়ে থাকি। দেখা গেছে এগুলো অনেক সময় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে আবার রিপিট করতে হয় পরিস্থিতি অনুযায়ী। তারপরে পাইরেন্টাল প্যাময়েড, এটা খুব বাচ্চাদের খুবই একটা সেফ ঔষধ। এটা 11 মিলিগ্রাম করে পার কেজি পার ডোজে, অর্থাৎ সিঙ্গেল ডোজ হিসাবে কিন্তু এটা পাইরেন্টাল প্যাময়েড দেওয়া হয়। এটা বাচ্চাদের খুবই সাসপেনশন পাওয়া যায়। 250 মিলিগ্রাম নিমোসিড এক্সপেন্স সিরাপ কিছু পাওয়া যায়। আমি আমার স্ক্রিনে ছবি দিয়ে দেবো, সেভাবে দেখে আপনারা বাড়িতে বাচ্চাদের খাওয়াতে পারেন। তার সঙ্গে নিটাজোক্সানাইড, এটা মাল্টিপল যাতে ইনফেস্টেশন হয়, অনেক রকমের কৃমি জনিত সমস্যা হলে কিন্তু নিটাজোক্সানাইড খুব ভালো একটা ঔষধ। এটা 1 থেকে 4 বছর তাদের 100 মিলিগ্রাম বিডিপিসি 3 দিন দেওয়া হয়, দিনে 2 বার করে খাওয়ার পরে। তাদের 4 থেকে 12 বছর বয়স, তাদের 200 মিলিগ্রাম দিনে 2 বার করে 3 দিন দেওয়া হয়। যাদের 12 বছরের উপর বয়স, তাদের 500 মিলিগ্রাম করে দিনে 2 বার 3 দিন দেওয়া হয়। খুবই ভালো একটা ঔষধ। তারপরে আসছি আইভারমেকটিন। 0.2 মিলিগ্রাম পার কেজি হিসাবে সিঙ্গেল ডোজ হিসাবে কিন্তু দেওয়া হয়। তবে আইভারমেকটিন প্লেন দেওয়া হয় না, এর সঙ্গে অন্য কৃমিনাশক ঔষধ কম্বিনেশন হিসাবে দেওয়া হয়। সেটা বিশেষ করে অ্যালবেন্ডাজল সঙ্গে কিন্তু আইভারমেকটিন দেওয়া হয়। অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম, তার সঙ্গে আইভারমেকটিন 6 হতে পারে বা 12 হতে পারে। এটা ব্যান্ডি প্লাস, 12 কিছু কোম্পানি, ভালো ভালো কোম্পানি আছে, আমি কিন্তু স্ক্রিনে আমি ছবি দিয়ে দেবো। তবে এটা অবশ্যই রাত্রে খাওয়ার পরে চিবিয়ে খেতে হবে। এটা অ্যাডাল্ট যারা আছে অবশ্যই নিতে পারে, খুবই ভালো একটা ঔষধ।
এটা কিন্তু আমরা 15 কেজির নিচে দিই না, বা 3 বছরের বাচ্চাদের নিচে দিই না। 3 বছরের বাচ্চা বয়স হয়ে গেলে বা 15 কেজির উপর বয়স হলে কিন্তু এটা দেওয়া যায়। তার সঙ্গে আরও কিছু ঔষধ আছে যেগুলো আগে দেওয়া হতো, এখন কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে। সেগুলো আমি নাম বলছি, নিক্লোসোমাইড, এগুলো কিন্তু আগে দেওয়া হতো। তার সঙ্গে পাইপ্রাজাইন সল্ট কিছু আছে, প্যারোমাইসিন কিছু আছে, তার সঙ্গে মিসল কিছু ট্যাবলেট আগে দেওয়া হতো, রাজা কুইন্টাল কিছু দেওয়া হতো। তার সঙ্গে থায়াবেন্ডাজোল, ডাইইথাইল কার্বোম্যাজেপাইন সাইট্রেট কিছু ঔষধ ফাইলারেসিস রোগে কিন্তু এখনও দেওয়া হয়। তো এই সমস্ত ঔষধ আগে দেওয়া হতো, কিন্তু এখন যে লেটেস্ট ট্রিটমেন্ট, এখন অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, পাইরেন্টাল প্যামোয়েট, নিরাজোক্সানাইড, তারপরে বললাম যে আইভারমেকটিন, এই সমস্ত ঔষধ দিয়ে কিন্তু আমরা ট্রিটমেন্ট করি। তা প্রয়োজনে কিন্তু ওই যে ঔষধগুলো বললাম সেগুলো কিন্তু দেওয়া হয়। তো অবশ্যই এটা সচেতন হবে। আর কাদেরকে দেওয়া যায় না, যে কৃমি ঔষধ কখন খেতে নেই, তার কিছু যখন কোনো মহিলা প্রেগন্যান্ট হলো বা ল্যাকটেটিং মাদার যারা বাচ্চা বুকের দুধ খাচ্ছে, সেই সমস্ত মহিলাদের চিকিৎসকের নির্দেশ ছাড়া কৃমিনাশক ঔষধ না খেলেই ভালো। যদি দেখা যায় নসিয়া, ভমিটিংয়ের সমস্যা আছে, গা গুলানো ভাব, বমিভাবের সমস্যা আছে, লুজ স্টুল আছে, পাতলা পায়খানা আছে, পেটের ব্যথা যন্ত্রণা আছে, বা মেয়েদের যখন পিরিয়ড হচ্ছে, মেনস্ট্রুয়েশন সাইকেল যখন চলছে, সেই সময় কৃমি ওষুধ নেওয়া যায় না, বা ডায়রিয়া হলো, অত্যাধিক পেটে ক্র্যাম্পিং পেন হচ্ছে সেই সময়, বা ক্রনিক যদি ডিজিজ থাকে, হার্টের ডিজিজ থাকে, লিভারের ডিজিজ থাকলো, কিডনি ডিজিজ থাকলো, ক্রনিক ডিজিজ অনেক দিন ধরে ভুগছে, বিভিন্ন ঔষধ তার ড্রাগ চলছে, সমস্যা থাকলে অবশ্যই কৃমির ঔষধ আপনার চিকিৎসককে দেখিয়ে, হেলথ কেয়ার প্রফেশন কাউকে পার্সনকে দেখিয়ে অবশ্যই তারপরে সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী খাওয়াবেন। আর না তো যদি মনে করেন যে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার, যারা দিন আনে দিন খায়, ডক্টরের কাছে যেতে পারেন, হসপিটালে যেতে পারেন সময়ের অভাবে, তারা কিন্তু আমি যে ডোজগুলো বললাম, ডোজগুলো আমি কিছু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, কোন বয়সে কোন ডোজটা নিতে হবে, কত পাওয়ারে কতদিন ধরে নিতে হবে, সেগুলো আমি বিস্তারিত দিয়ে দেবো। সেখান থেকে দেখে নিয়ে আপনারা অভদ্রা কাউন্টার, বিভিন্ন ঔষধের দোকানে গিয়ে ভালো কোম্পানির ঔষধ নিয়ে কিন্তু আপনারা বাড়িতে বাচ্চাদের হোক নিজেরাও অবশ্যই নেবেন, এবং যখন নেবেন বললাম একসঙ্গে নেওয়ার চেষ্টা করবেন। তো বাচ্চাদের যখন জ্বর হয়, জ্বরের সময় কিন্তু দেওয়া যায় না, তো এটা খেয়াল রাখতে হবে। তো অবশ্যই এই বিষয়ে সচেতন হবেন। আর যেগুলো বললাম যে পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের বা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকতে হবে। আমরা বাইরে জুতো পরে ঘরের মধ্যে গেলাম, বা আমরা যেখানে বারান্দায় জুতো রাখলাম, তো জুতোর সঙ্গে অনেক মাটির মধ্যে যে লার্ভা ডিমগুলো থাকে সেগুলো কিন্তু ঘরের মধ্যে চলে যায়। বাচ্চা যখন খেলাধুলা করে, তো বাচ্চা এটা ওটা পুড়িয়ে খায়, যা পায় মুখে দেয়, খেলনা নিয়ে খেলা করে, তো সেই খেলনার সঙ্গে বাচ্চা যা পায় মুখে দিচ্ছে, তার মধ্যে কিন্তু আবার বাচ্চা কন্টামিনেশন হয়। অনেক বাচ্চা দেখেছি আমাদের চেম্বারে আসে যে একবার কৃমিনাশক ঔষধ দিলাম, আবার 2-3 মাসের পরে এসে বলছে ডক্টর বাবা সে কৃমির উৎপাত হচ্ছে, মলদার চুলকাচ্ছে, মলদার দেখা যাচ্ছে, ছোট ছোট কৃমি আমরা দেখতে পাচ্ছি, বাচ্চা কাঁদছে, রাত্রে ঘুমাচ্ছে না। তো বারবার কন্টামিনেশন কিন্তু এই গার্জেনদের থেকে কিন্তু কন্টামিনেশন হয়, বা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু এভাবে বারবার কন্টামিনেশন হতে পারে। এই ব্যাপারে অবশ্যই আমরা সচেতন থাকবো। আর একটা বলছি যে নামটা আর একটা যেটা আমাদের বলা উচিত, যে এই যে কৃমিনাশক যে ঔষধটা, এটা তো গভর্নমেন্ট যে শিডিউল হিসাবে সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে, গভর্নমেন্ট নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। হেলথ সেন্টারে কিন্তু অনেক সময় এখন বিভিন্ন হেলথ সেন্টারে কিন্তু কৃমিনাশক ঔষধ দেওয়া হয়, অবশ্যই আপনারা সেগুলো নেবেন, এটাকে অবশ্যই অবহেলা করবেন না। তো আজকে এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই আজকের বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন, কোনো জানার বিষয় থাকে কৃমিনাশক ঔষধ নিয়ে যদি, বা ঔষধ নিয়ে, বা কোন কৃমি যদি বিস্তারিত জানতে চান, এ সম্পর্কিত যদি আরও তথ্য জানতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে আলোচনা হবে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বারবার বেশি করে শেয়ার করবেন, যাতে এই যে সমস্যাগুলো আজকে বললাম সাধারণ মানুষের সচেতন হয়, সাধারণ মানুষ এই বিষয়ে জানতে পারে। তো আরেকটা কথা, যে আমরা যখন ডাক্তারি শিখেছি, আমাদের টিচার ছিলেন, যারা মাস্টারমশাই ছিলেন, যারা স্যাররা ছিলেন, তো তাদের কাছে শুনেছি যে কৃমি থেকে কিন্তু মানুষ মারাও যেতে পারে। কিছু রেকর্ড এরকম অবশ্যই আছে, যদি অত্যাধিক কৃমি আমাদের হয়, যদি অনেক সংখ্যায় কৃমি হয়, বললাম যে একটা কৃমি নিউরোসিস্টি সার্কোসিস যেটা হয়, ব্রেন অ্যাফেক্টেড করতে পারে, লিভার অ্যাফেক্টেড করতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন তৈরি করতে পারে। তো এগুলো অবশ্যই খতরনাক, এগুলো যখন তখন কিন্তু মানুষের মৃত্যু হতে পারে যদি অত্যাধিক কৃমি হয়। তার জন্য কিন্তু শরীরের মধ্যে টক্সিন, একটা ব্লাডের মধ্যে টক্সিন নির্গত হয়, টক্সিন থেকে কিন্তু মানুষ মারাও যেতে পারে। তো অবশ্যই আমরা এটা চাই না কারো কৃমি থেকে কারো মৃত্যু হোক, বা কৃমি থেকে খুব মানুষ খারাপ ডিজিজে পতিত হোক। খুবই একটা সাধারণ জিনিস, যদি আমরা ঠিকঠাকভাবে ঔষধের ডোজ নিতে পারি, যদি আমরা একটু সচেতন, আমরা কনসার্ন থাকতে পারি, তাহলে অবশ্যই এটা থেকে আমরা রেহাই পেতে পারি। তো অবশ্যই এটা মানুষের মাঝে শেয়ার করবেন ভিডিওটাকে। তো নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্ত, প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ।